বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। ক্লাসটি শুরু করার পূর্বেই আমার সাথে তোমাদের কমিউনিকেশন যে ওয়েগুলো আছে সেগুলো আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমার ইমেল আইডি আছে, তোমরা সেখানে আমাকে নক দিতে পারো। আমার ইমেল আইডি rabia.shiuli@gmail.com। আমার ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাস, সেখানেও তোমরা কমেন্ট করে তোমাদের অভিমত ব্যক্ত করতে পারবে। তারপর আমাদের যে রামপাল কলেজের পেজ আছে, রামপাল কলেজ মুন্সিগঞ্জ, সেটা তোমরা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে। তোমরা সার্চ দেওয়ার সময় রামপাল কলেজ মুন্সিগঞ্জ লিখে সেই পেজটি সার্চ দিবে, অবশ্যই তোমরা সেই পেজটি পেয়ে যাবে। তো এই তিনটি ওয়েতে তোমরা আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে কমিউনিকেশন করতে পারবে। তোমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো অভিমত থাকে বা কোনো তথ্য জানার থাকে, তাহলে তোমরা আমাকেই সেখানে কমেন্ট করে জানাবে। আর যাদের জন্য আমার এই ক্লাসটি তৈরি করা হয়েছে, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এসএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। আমি তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র। আমি আজ দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টির শিরোনাম হলো বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। আজ আমি তোমাদের সাথে এই চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। এখানে আমি একটি উদ্দীপক দিয়ে দিয়েছি। প্রথমে আমরা উদ্দীপকটি ভালো করে পড়ব। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যখন আমরা প্রশ্নপত্রটা হাতে পাবো, তখন আমাদের কয়েকটা কাজ করতে হবে। তার প্রথম কাজটি হলো উদ্দীপকটাকে ৩ বার পড়া। ভালো করে উদ্দীপকটি ৩ বার পড়তে হবে। তাহলে আজকে চলো আমরা উদ্দীপকটি প্রথমে পড়ি। এখানে বলা আছে, জনাব হাসান হাওলাদার আশুলিয়া গ্রামের অধিবাসী। তিনি নিজ এলাকায় একটি ইসলামী আন্দোলন শুরু করেছিলেন, যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং শাসক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করে গড়ে তোলা। তো দেখো এখানে তোমরা উদ্দীপকটা প্রথমবার যখন পড়বে, তখনই তোমাদের কাছে একটু কি মনে হবে, যে মানে কঠিন মনে হবে। এই জন্য তোমরা এটাকে আবার রিপিট করে আবার পড়বে। দেখো, জনাব হাসান হাওলাদার আশুলিয়া গ্রামের অধিবাসী। তিনি নিজ এলাকায় একটি ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। এখানে কি শুরু করেছিলেন? ইসলামী আন্দোলন। তোমরা প্রথমেই পেন্সিল দিয়ে এই জিনিসটা, মানে পেন্সিল দিয়ে দাগানো তো যাবে না প্রশ্নে। তো তোমরা এই বিষয়টা মাথায় রাখো যে তিনি কি শুরু করেছিলেন? ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। তার পরের লাইনে দেখো, যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখানে দুইটা লাইনে দেখো, এই লাইনটা আমি এখনো শেষ করিনি। আমি এই লাইনের অর্ধেকটা পড়েছি, কারণ এবং দিয়ে যেহেতু যুক্ত করা আছে। তো আমি প্রথমে এই বিষয়টা দেখি। দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে তিনি নিজ এলাকায় একটি ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। তার মানে তিনি কি শুরু করেছিলেন? ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। তার পরের লাইনে দেখো বলা আছে যে যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল
সামাজিক কুসংস্কার দূর করে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখানে আমরা পাচ্ছি তিনি কি শুরু করেছিলেন? ইসলামী আন্দোলন শুরু করেছিলেন এবং এই আন্দোলনের লক্ষ্যটা কি ছিল সেটা আমরা পেয়েছি। এবং তিনি কি করেছেন? শাসক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করে গড়ে তুলেছিলেন। তো দেখো, আমাদের উদ্দীপকটা পড়া শেষ। আমরা উদ্দীপকটা যখন তৃতীয়বার পড়ব তখন আমরা আসলে এই বিষয়গুলো মিলানোর চেষ্টা করব যে আমাদের পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে এই বিষয়টা মিল আছে। বা এখানে যেহেতু আন্দোলনের কথা বলা হয়েছে, তাহলে আমাদের প্রথম কাজটা তো শেষ করলাম, আমরা উদ্দীপকটা ভালো করে পড়েছি। তার পরের যে কাজটা সেটা হলো দ্বিতীয় কাজ, যেটা আমি প্রথম সৃজনশীল প্রশ্ন যখন আলোচনা করেছি আম, গত ক্লাসে, সেখানে আমি বলেছিলাম এখন তোমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই যে উদ্দীপক, এই উদ্দীপকের সাথে বা উদ্দীপকের যে বিষয়টাকে এখানে তোমার ফোকাস করেছে সেই বিষয়টার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টার মিল রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ইসলামী আন্দোলনের কথা। তাহলে প্রথমেই চিন্তা করো যে তোমার পাঠ্য বইয়ে যে আন্দোলনগুলোর কথা বলা হয়েছে, বিশেষ করে এটা যেহেতু দ্বিতীয় পত্রের, তাহলে তোমরা দ্বিতীয় পত্রের কথা চিন্তা করবে। ঠিক আছে? তো এই দ্বিতীয় পত্র দেখো তোমার কোন আন্দোলনের সাথে মিল রয়েছে। তোমার দ্বিতীয় পত্রের কয়েকটা আন্দোলন রয়েছে, তার মধ্যে একটি হলো ফরাজি আন্দোলন, আরেকটি হলো তিতুমিরের যে বাঁশের কেল্লা নির্মাণ এবং তিতুমিরের যে নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা, এবং তোমার আম 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই আন্দোলন সহ আরো কিছু আন্দোলন রয়েছে। বেসিক্যালি এই আন্দোলনগুলোই তোমার পাঠ্য বইয়ে ফোকাস করা হয়েছে। তো আমরা উদ্দীপকটা ভালো করে পড়েছি এবং এইখানের যে বিষয়গুলো মূলত আমাদের কোন জিনিসটাকে ফাইন্ড আউট করছে সেটা করছে হলো তোমার একটি আন্দোলনকে, এবং আন্দোলনের যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা এখানে বলা হয়েছিল। তাহলে চলো আমরা এখন প্র্যাকটিস করব। আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই। একটি সৃজনশীল প্রশ্নে সাধারণত 4টি প্রশ্ন থাকে। সাধারণত না, তোমার 4টি প্রশ্নই থাকে। তোমার প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হলো ক নম্বর। ক নম্বরের প্রশ্নটার জন্য তোমাকে দেয়া হবে 1 নাম্বার। তো এটার উত্তরটা সাধারণত এক লাইনের যে প্রশ্ন থাকে, উত্তর হয়, সেই প্রশ্নই করা হয়ে থাকে। যেমন এখানে প্রশ্ন করা হয়েছে, কত সালে বঙ্গভঙ্গ, হুম, বঙ্গ মানে বাংলা, ঠিক আছে, বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। তোমার এটার উত্তর হবে 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। খ নম্বর প্রশ্নটা দেখো, সেটা হলো অনুধাবনমূলক প্রশ্ন, যেটার জন্য তোমাদেরকে দেওয়া হবে 2 নাম্বার। খ নম্বর প্রশ্নটা সচরাচর ব্যাখ্যা চেয়ে থাকে। তো যে বিষয়টা লিখবে সেটা প্রথমে এক লাইনে লিখবে যে আসলে কি চেয়েছে প্রশ্নে, সেটা এক লাইনে লিখে পরে তোমরা ব্যাখ্যা করবে। এখানে খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে বঙ্গভঙ্গ কেন করা হয়েছিল, ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নটা দেখো, খ নম্বর যেটা আমি বলেছিলাম যে বঙ্গভঙ্গ কেন করা হয়েছিল, ব্যাখ্যা করো। আসলে এই যে বঙ্গভঙ্গ করা হয়েছিল এটার পেছনে অনেকগুলো কারণ ছিল। তবে প্রথমে আমরা এটাকে লিখতে পারি এক কথায় যে বঙ্গভঙ্গের মাধ্যমে কলকাতা কেন্দ্রিক গড়ে ওঠা ভারতীয় যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে ফাটল ধরানোর জন্য একটা সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল ব্রিটিশ সরকার, যেটা যেটা ছিল তোমার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই যে ব্রিটিশ সরকারের ভাগ করো ও শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির বাস্তবায়নের জন্যই মূলত এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। তোমরা এটা এক কথায় এই লাইনটা লেখার পর এই বঙ্গভঙ্গ কেন হয়েছিল সেটার সম্পর্কে
6-7 লাইন ডিটেলস ব্যাখ্যা করবে। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ডিটেলস তোমরা পেয়ে যাবে। মূলত বঙ্গভঙ্গ একটি কারণে আসলে হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। তবে এর মূল যে কারণ বা লক্ষ্যটা ছিল সেটা হলো ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসির বাস্তবায়ন করতেই আসলে এই যে তোমার বঙ্গভঙ্গ সেটা করা হয়েছিল। এবং পরবর্তীতে ব্যাখ্যা দেওয়ার পরে আরেক লাইনে যেই বিষয়টা তুমি প্রথম দিকে এক কথায় লিখবে সেটাই আসলে আবার রিপিট করে লিখে দিবে যে এই কারণেই যেমন মনে করো যে এখানে তুমি লিখে দিবা যে ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসির বাস্তবায়নের জন্যই মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল। তবে এর পেছনে আম, যে সকল কারণগুলো তোমরা পাবে ডিটেলস লিখবে সেই কারণগুলো এক কথায় লিখে দিবে। শুধু কারণগুলো পয়েন্ট আউট করে যে উম, এইভাবে লিখবে যে তোমরা এটি যদিও ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসির বাস্তবায়নের জন্য করা হয়েছিল, তারপরও এর পেছনে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি কারণগুলো জড়িত রয়েছে। ঠিক আছে? তারপরে নম্বর প্রশ্নটা দেখো। নম্বর প্রশ্নটার জন্য তোমাদের দেয়া হবে 3 নম্বর। এখানেই আসলে তোমাদের উদ্দীপকটা কাজে লাগবে। কারণ নম্বর আর নম্বর প্রশ্নটি সাধারণত সরাসরি মেইন বই থেকে করা হয়ে থাকে, অর্থাৎ টেক্সট বুক যেটা আছে তোমাদের সেখান থেকে সরাসরি প্রশ্ন করা হয়ে থাকে। তবে নম্বর এবং নম্বর যেটা সেটা আসলে তোমার যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো প্রথমেই তোমাকে উদ্দীপকটার সাথে এই যে এই প্রশ্নটার মিল খুঁজে বের করতে হবে। কোন বিষয়টাতে এখানে মিল রয়েছে সেই বিষয়টা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার কোন আন্দোলনের মিল রয়েছে ব্যাখ্যা করো। তাহলে এখানে তোমাকে আবার কোথায় যেতে হবে? তোমাকে আবার যেতে হবে উদ্দীপকে। তাহলে চলো আমরা উদ্দীপকটা দেখে আসি প্রশ্নের সাথে কোন বিষয়টা মিল রয়েছে। এখানে বলা হয়েছে উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার কোন আন্দোলনের মিল রয়েছে। দেখো উদ্দীপকে কিন্তু বলা হয়েছে যে একটি ইসলামী আন্দোলনের কথা, যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং শাসক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করে গড়ে তোলা। তাহলে আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে ব্রিটিশ বাংলার কোন আন্দোলনের কথা, আম, না সরি, ব্রিটিশ বাংলার কোন আন্দোলনের সাথে এই উদ্দীপকের আন্দোলনের মিল রয়েছে। তাহলে তোমরা একটু চিন্তা করো, দেখো যে তোমার পাঠ্য বইয়ের যে কয়েকটি আন্দোলন ফোকাস করা হয়েছে সেই আন্দোলনগুলোর সাথে উদ্দীপকের কোন মানে উদ্দীপকের আন্দোলনের সাথে সেই আম, পাঠ্য বইয়ের কোন আন্দোলনের মিল রয়েছে। দেখো প্রথমেই আসলে সেখানে আমরা একটি ইসলামী আন্দোলনের কথা, হাসান হাওলাদার যার কথা বলেছিলাম, আশুলিয়া গ্রামের অধিবাসী, তিনি কিন্তু তোমার একটি ইসলামী আন্দোলন করেছিলেন। তো এই ইসলামী আন্দোলনের সাথে আমরা যদি পাঠ্য বইয়ের সাথে মিল খুঁজে বের করতে চাই তাহলে দেখব যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর যে ফরাজি আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে মিল রয়েছে। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। দেখো এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার কোন আন্দোলনের মিল রয়েছে ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা কিভাবে লিখবে? এখানে তোমাদের প্রথমেই লিখতে হবে যে উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ কর্তৃক তোমার যে ফরাজি আন্দোলন ছিল সেই ফরাজি আন্দোলনের মিল রয়েছে। বা তোমরা এটা এভাবে লিখতে পারো, উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার ফরাজি আন্দোলনের মিল রয়েছে, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আহ, বা যে আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন, বা সরি, যে আন্দোলন প্রথম নেতৃত্ব দিয়েছিলেন
হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তোমরা এই আন্দোলন সম্পর্কে ছোট্ট একটা ব্যাখ্যা দিবে। ব্যাখ্যা দেওয়ার পরে তোমরা আসলে ব্যাখ্যাটা কিভাবে হবে বা কিরকম হবে, হ্যাঁ? দেখো, উদ্দীপকে কিন্তু প্রথমে বলা হয়েছে এটি একটি ইসলামিক আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনের লক্ষ্যগুলো বলা ছিল, তাই না? তাহলে তোমরা এটা প্রথমেই যে লাইনটা আমি বললাম সেই লাইনটা লেখার পরে তোমরা ব্যাখ্যা করবে যে উদ্দীপকে বলা হয়েছে হাসান হাওলাদার আশুলিয়া গ্রামের অধিবাসী যিনি ছিলেন তিনি একটি ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। ঠিক তেমনি আমাদের যে পাঠ্য বইয়ে যে সকল আন্দোলনের কথা বলা আছে সেই আন্দোলনগুলোর মধ্যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটা ও ছিল একটি ইসলামিক আন্দোলন, অর্থাৎ ইসলামিক সংস্কারমূলক একটি আন্দোলন। আম, সেই জন্য আমরা বলতে পারি যে হাসান হাওলাদারের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে মিল রয়েছে আহ হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন। এবং তারপর লিখবে যে এবং উদ্দীপকে বলা আছে যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল এটা। যে বিষয়টা আমি তোমাদের দেখো কি ছিল আমরা তাহলে একটু দেখে নিই। উদ্দীপকের যে আন্দোলনটার কথা বলা হয়েছিল সেই আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং শাসক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করে গড়ে তোলা। অন্যদিকে ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল বা মূল লক্ষ্য ছিল একদিকে ধর্মীয় সংস্কার করা এবং ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সচেতন করে তোলা এবং অন্যদিকে অত্যাচারী ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করা। যে কারণে এই আন্দোলনের লক্ষ্য ছিল প্রধানত তোমার মুসলমানদের ইসলামের ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্যগুলো আদায় উদ্বুদ্ধ করা, তারপর মুসলমানদের ঐতিহ্য পুনরুদ্ধার করে প্রকৃত ইসলামী জীবন যাপনে তোমার অনুপ্রাণিত করা সাধারণ জনগণকে, তারপর ইসলাম পরিপন্থী রীতিনীতি ও কুসংস্কার ত্যাগ করা। আরও উদ্দেশ্য ছিল মুসলমানদের অধিকার ও কর্তব্য সচেতন হিসেবে গড়ে তোলা, তারপর মুসলমানদের ধার্মিক ও উন্নত নৈতিকতাবোধ সম্পন্ন মানুষে পরিণত করা। আরেকটি লক্ষ্য ছিল সেটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে মানুষদের বা বিশেষ করে মুসলমানদের প্রতিবাদী করে গড়ে তোলা। তাহলে আমরা তোমার উদ্দীপকের যে মূল লক্ষ্য এবং আমাদের যে ফরাজি আন্দোলন পাঠ্য বইয়ের উল্লিখিত যে আন্দোলন ফরাজি আন্দোলন সেই ফরাজি আন্দোলনের লক্ষ্যগুলো আমরা দেখলাম এবং এগুলো লিখব। লিখার পরে আমরা এখানে তোমার কম্পেয়ার করব। দেখো, উদ্দীপকেও কিন্তু তোমার মানুষকে সচেতন করার কথা বলা হয়েছিল এবং একটি ধর্মীয় সংস্কারের কথা বলা হয়েছিল। ঠিক তেমন ভাবেই তোমার ফরাজি আন্দোলনের লক্ষ্যগুলো যেগুলো আমি বললাম সেখানে কিন্তু মূল বিষয়গুলো এটাই যে তোমার ধর্মীয় সংস্কারের মাধ্যমে সাধারণ জনগণকে মানে তোমার সচেতন করে তোলা এবং তোমার ধর্মীয় যে কর্তব্যগুলো আছে সেগুলো পালনে উদ্বুদ্ধ করা এবং তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী করে গড়ে তোলা। তাহলে উল্লিখিত উদ্দীপক এবং যে ফরাজি আন্দোলন সেই দুটি আন্দোলনের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে উদ্দীপকের সাথে ব্রিটিশ বাংলার ফরাজি আন্দোলনের মিল রয়েছে। এটা তোমরা সর্বশেষ লাইনে এইভাবে পরিসমাপ্তি করবে, ঠিক আছে? তার পরের প্রশ্নটা দেখো, ঘ নাম্বার। এটার জন্য তোমাদের দেয়া হবে 4 নাম্বার। এখানে বলা হয়েছে উক্ত আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে তো তোমাদের প্রথমেই লিখতে হবে যে উদ্দীপকে উল্লিখিত বা উদ্দীপক এখানে যেহেতু বলা নেই, তোমরা এখানে এইভাবেই সাজাবে যে উক্ত আন্দোলনটি হলো আম, ফরাজি আন্দোলন, যে আন্দোলনের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন
হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া এবং তার পরবর্তীতে আসলে তার হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর বংশধররাই মূলত এই আন্দোলনটা পরিচালনা করেছিলেন। তারপর এখানে তারপর লিখবে যে ফরাজি আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করা হলো। এটা করে তোমরা মেইন বই এটা সুন্দর করে লেখা আছে এবং আমার পূর্বের ক্লাসে আমি এটা ডিটেলস আলোচনা করেছিলাম। দ্যাটস হোয়াই আজ আর আমি গতি প্রকৃতি নিয়ে আলোচনা করব না। ঠিক আছে? তাহলে সর্বশেষ ফিনিশিংটা কিভাবে দিবে? যে ফরাজি আন্দোলনের উক্ত আন্দোলনটি হলো ফরাজি আন্দোলন। আর ফরাজি আন্দোলন আম তোমার এই আন্দোলনের লক্ষ্য ছিল তোমার অনৈসলামিক কার্যকলাপ বন্ধের চেষ্টা করা, ইংরেজ শাসনের বিরোধিতা করা, কমা দিয়ে লিখবা এবং তোমার ইংরেজ শাসনের আসলে বিরোধিতা করা কি? যেমন ইংরেজদের কাছ থেকে আমাদের যে অধিকারগুলো ছিল, আহ, মুসলমানদের যে অধিকারগুলো ছিল, সেই অধিকার আদায়ের জন্যই মূলত জনগণকে সচেতন করে তোলার জন্য আসলে এই আন্দোলনটি করা হয়েছিল। এবং এই আন্দোলনটি প্রথমত আম তোমার ছিল হলো ধর্মীয় যে একটা সংস্কার, সেই ধর্মীয় সংস্কার টাইপের একটি আন্দোলন। কিন্তু পরবর্তীতে যখন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ মারা যায়, তারপর যখন তার পুত্র দুদু মিয়া আ এই তোমার আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিল, তখন এটি একটি ভিন্ন দিকে মোড় দিয়েছিল। ঠিক আছে? তো উম তোমরা আম সুন্দর করে আমার পূর্বের ক্লাসটা ভালো করে দেখবে। সেখানে আমি গতি প্রকৃতি সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। তাই আজ আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আর এই সৃজনশীল প্রশ্ন আলোচনার সমাপ্তির মাধ্যমে আমি আজকের ক্লাসের সমাপ্ত ঘোষণা করব। মহান সৃষ্টিকর্তা তোমাদের সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।